ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাল্টা আক্রমণের আশঙ্কায় জেরুজালেমে বাজানো হয়েছে সাইরেন। ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ শুক্রবার 13ই জুন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন উত্তপ্ত। যুদ্ধের ডামাডোলে কাঁপছে জেরুজালেম থেকে তেহরান। ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে তারা ন্যাশন অফ লায়ন্স নামে পূর্ব পরিকল্পিত এক আকাশপথে সামরিক অভিযান চালিয়েছে। উল্লেখযোগ্যভাবে এই হামলায় 2 ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। লক্ষ্য ছিল স্পষ্ট: ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক শক্তি। এই হামলা ছিল তথাকথিত আগাম প্রতিরোধমূলক স্ট্রাইক। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায় এটা ছিল আমাদের বেঁচে থাকার লড়াই। পাল্টা আক্রমণের আশঙ্কায় জেরুজালেমে বাজানো হয়েছে সাইরেন। জনসাধারণকে সতর্ক করে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের শহরগুলোতে ঘোষণা করা হয়েছে পূর্ণ জরুরি অবস্থা। সীমান্তে বাড়ানো হয়েছে সেনা মোতায়েন। বিশ্বজুড়ে কূটনৈতিক চাপও এখন তীব্র। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উভয় দেশকে সংঘাত এড়াতে সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন এখন একটাই: এই সংঘাত কি বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এই আগুন থামাতে পারবে বিশ্ব কূটনীতি? খুব ভালো লাগছে। আমার শরীর ভালো আছে। আপনার শরীর ভালো আছে? চলছি, টেনে টেনে চলতে। আমি বুঝতে পারছি। ঠিক আছে। কঠিন অবস্থা। আম্মা সালাম জানিয়েছেন। আমার অসংখ্য অনেক সালাম দিন। বসে স্যার, বসে। আবহাওয়াটা খুব ভালো। আজকের আবহাওয়াটা খুবই ভালো। এই কদিন আমরা আছি। লন্ডনে এরকম একটা এরকম পাওয়া দুপুর নাগাদ বোধ হয় আরেকটু গরম হবে, টেম্পারেচার আরেকটু বাড়বে। খুবই এনজয় করতে। সামনে পার্ক, সুবিধা। হাঁটতে গিয়েছিলেন? হ্যাঁ, গেলাম। জিনিস খুব ভালো। এখানে হাঁটার অনেক জায়গা, হাঁটার অনেক। আমি আমার এলাকাতে বগুড়াতে একটা জায়গা বানিয়েছে, রোডস এর একটা জায়গা ছিল, আমি একদিন ভদ্রলোককে ডাকলাম ওখানে, যে হেড ছিল। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের গরম হাওয়া। বিরোধী রাজনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিএনপি যখন জনপ্রিয়তার শিখরে, তখন নতুন এক রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বিএনপি ও নবগঠিত দল এনসিপিকে ঘিরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ের জনপ্রিয়তার বিচারে বিএনপির সমর্থন অন্যান্য সব বিরোধী দলকে একত্র করলেও যা হয় তার থেকেও অনেক বেশি। এমত অবস্থায় বিএনপির ছায়াতলে থেকে রাজনীতি করাকে এখন কৌশলগত সফলতা হিসেবে দেখছেন অনেক নতুন রাজনৈতিক নেতা। এই কৌশলের ধারাবাহিকতায় গুঞ্জন উঠেছে নতুন রাজনৈতিক দল এনসিপি শেষমেশ বিএনপির সঙ্গেই রাজনৈতিক বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আর সেই আলোচনা চূড়ান্ত হতে পারে আগামী 13 জুন লন্ডনে অনুষ্ঠিতব্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা একদল তরুণদের নেতৃত্বে তৈরি হওয়া ইউনূস সরকার এখন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও একটি বড় রাজনৈতিক সমঝোতায় অংশ নিচ্ছেন, এমনই গুঞ্জন রাজনীতির চায়ের কাপে ঘুরে বেড়াচ্ছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই 2 রাজনৈতিক ব্যক্তিত্বের বৈঠককে কেন্দ্র করেই গড়ে উঠেছে নতুন রাজনীতির সমীকরণ। 13 জুন সকাল 9টা থেকে 11টা এই সময়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে এনসিপিকে বিএনপির ছায়াতলে এনে জোট গঠনের বিষয়ে আলোচনা ছাড়াও শক্তিশালী আরেক বিরোধী দল জামায়াতের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত। মামলার ঝামেলা থেকে মুক্তি পেলেও তিনি কেন দেশে ফিরছেন না, এই প্রশ্নে বিএনপি নেতাদের নীরবতা এবং তারেক রহমানের নিজস্ব অবস্থানহীনতা প্রশ্ন জাগায় আরও।
রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে বিদেশি প্রভাব, নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক পট পরিবর্তনের অনিশ্চয়তা তার দেশে না ফেরার অন্যতম কারণ। এখন জাতীয় রাজনৈতিক মঞ্চ তাকিয়ে রয়েছে 13 জুনের বহুল প্রতীক্ষিত বৈঠকের দিকে। ওই বৈঠকই হয়তো নির্ধারণ করে দেবে আগামী নির্বাচনের দিক নির্দেশনা, বিরোধী রাজনৈতিক শক্তির ঐক্য এবং তারেক রহমানের প্রত্যাবর্তনের সম্ভাবনা। দেশবাসী এখন অপেক্ষায় রাজনীতির নতুন ধারা কতটা বাস্তব হবে আর কে হবে নতুন পরিবর্তনের নেতৃত্বদানকারী। সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার সময় এখন ঘনিয়ে এসেছে।